আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের আজকের সেশনে আমরা দেখব যে আমরা আসলে স্কুল অফ এক্সিলেন্সে সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক প্রসঙ্গ আছে, যেটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে থাকি এবং খুব মনোযোগ দিয়ে পড়ে থাকি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সেই আন্তর্জাতিক প্রসঙ্গটা স্কুল অফ এক্সিলেন্সে আমরা আসলে কিভাবে পড়াই। তাহলে আমরা কিভাবে পড়াই এটা আমরা তোমাদেরকে দেখাবো আমাদের কয়েকটা একেবারে রিয়েল স্লাইডের মাধ্যমে। তার মানে আমরা আমাদের ক্লাসে যে স্লাইডগুলো ব্যবহার করি, হ্যাঁ, আমরা কিভাবে পড়াই আন্তর্জাতিক প্রসঙ্গ সেটি আমরা দেখাবো। তো আমরা যে রিয়েল স্লাইডগুলো ব্যবহার করি সেটি দিয়ে আমরা তোমাদেরকে এইটা মোটামুটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথম যে স্লাইডটা ওপেন করেছি সেটি হচ্ছে সভ্যতা সম্পর্কিত। তার মানে বিশ্বের যে প্রাচীন সভ্যতা আছে সেই সভ্যতা সম্পর্কিত একটা স্লাইড। এই স্লাইডে মূলত সুমেরীয় সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা সুমেরীয় সভ্যতা সম্পর্কে কি জানি? সুমেরীয় সভ্যতা সম্পর্কে আমরা জানি যে সুমেরীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা। তাহলে মেসোপটেমীয় সভ্যতার যে 4টা পর্যায়ক্রমিক ধারা আছে, সেই 4টা পর্যায়ক্রমিক ধারার সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তবে তার আগে আমরা জেনে নেব যে একটা সভ্যতা থেকে আমাদেরকে কি কি পড়তে হয়। সভ্যতা থেকে আমাদেরকে পড়তে হয় কয়েকটা প্রশ্নের উত্তর: কখন গড়ে উঠেছিল, কোথায় গড়ে উঠেছিল, এবং ওই সভ্যতার নিদর্শন কি। ওই সভ্যতার নিদর্শন বা উল্লেখযোগ্য যে ঘটনাবলী, তাহলে উল্লেখযোগ্য ঘটনাবলী বা নিদর্শন কি। এখন মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে কোনটা? সুমেরীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা। এবং অক্ষরভিত্তিক বর্ণলিপি কিউনিফর্ম, এই কিউনিফর্মের একটা ছবি আমরা এখানে দিয়েছি, এবং এই কিউনিফর্মের ছবি দেখে আমরা বুঝি যে বর্তমানে যে বর্ণমালা আছে অনেকটা সেই ধরনের বর্ণমালাই ছিল, বাট কিলোক আকৃতির অনেকগুলো অক্ষর এখানে ছিল। তাহলে এই হচ্ছে কি কিউনিফর্ম লিপি। এছাড়া কৃষিভিত্তিক সভ্যতা ছিল, কৃষিভিত্তিক সভ্যতা আরও অনেকগুলো ছিল। কাজেই এটার উল্লেখযোগ্য মানে 1 নাম্বার নিদর্শন যদি আমরা বলতে চাই, সেই নিদর্শনটা কি এটা আমাদেরকে দেখতে হবে। যে একদম 1 নাম্বার নিদর্শন যদি আমরা বলতে চাই, তাহলে সেই নিদর্শনটা হচ্ছে কি? সেই নিদর্শনটা হচ্ছে চাকা। চাকা আবিষ্কার সুমেরীয় সভ্যতাকে অন্য সকল সভ্যতা থেকে আলাদা করেছিল। তাহলে চাকার আবিষ্কার হচ্ছে 1 নম্বরে, এবং তার সাথে সাথে জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকার ব্যবহার সুমেরীয় সভ্যতাকে আলাদা করেছিল। তাহলে চাকার আবিষ্কারের বিষয়টা আমাদেরকে আলাদা করে খেয়াল করতে হবে। আমাদের প্রত্যেকটা স্লাইডে কিন্তু একইভাবে এভাবে স্পেসিফিক করে পয়েন্টগুলো দেয়া থাকে, আমরা সেখানে মার্ক করে করে তোমাদেরকে দেখাই। এবং একই সাথে এই যে ছবির ব্যবহার, পর্যাপ্ত পরিমাণে ছবির ব্যবহার হচ্ছে আমাদের স্লাইডগুলোর আরেকটা বৈশিষ্ট্য। আমরা একদম বিস্তারিত ব্যাখ্যা করে করে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে পড়িয়ে দিই। তার সাথে সাথে আমরা আরেকটা স্লাইড যদি এভাবে দেখি যে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে এই যে মানচিত্রটা তোমরা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর প্রথম মানচিত্র, যেটা ব্যাবিলনের গাথুর শহরে পাওয়া যায়। তাহলে ব্যাবিলনের 2টা অবদান, এই প্রাচীন মানচিত্র যেটা ব্যাবিলনের গাথুর শহরে, এই যে গাথুর শহরে পাওয়া যায়, আরেকটা হচ্ছে হাম্বুরাবি আইন সংকলক এবং প্রাচীন মহাকাব্য গিলগামেশ, এই প্রাচীন মহাকাব্য গিলগামেশ এইগুলো। এছাড়া ব্যাবিলনীয় সভ্যতার আরেকটা আইনের সংকলনের ক্ষেত্রে ব্যাবিলনীয় সভ্যতার একটা বড় অবদান রয়েছে আইনের সংকলনের ক্ষেত্রে। তাহলে এইভাবে করে আমরা একদম একদম পয়েন্ট আকারে একদম চুম্বক অংশগুলো কিন্তু আমরা আলাদা করেছি। আবার আসিরীয় সভ্যতার যদি বলি, কি ছিল? এরা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করেছে, এবং সর্বপ্রথম লোহার অস্ত্র। দেখো এখানে ছবিটা ব্যবহার করা হয়েছে, দেখলে একটা ব্রাহ্মণবাড়িয়া ফিল আসে, তাই না? এই যে এখানে যে লাঠি, সড়কি, ঢাল, বল্লম, হ্যাঁ, এই যে ফলাগুলো দেখো, এগুলো কিন্তু লোহার ফলা। তাহলে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করেছে কারা? আসিরীয়রা, যোদ্ধা জাতি ছিল তারা, তাই না? এছাড়া আসিরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সেটাও, এই যে এখানে ইরাকের মানচিত্র, এই যে বাগদাদ, এখানে হচ্ছে নিনেভে, এবং এইখানে নিনেভের যে মসুল যে শহরটা আছে, সেই নিনেভে সভ্যতার মানে এই আসিরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ একটা শহর, ওই নিনেভে, সেটার ছবি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু একই সাথে মানচিত্রেও এই জিনিসগুলো দেখিয়ে দিই আমরা। আচ্ছা, সভ্যতার কথা গেল। আমরা যদি বিভিন্ন সংকট বা এই যে বিভিন্ন আন্তর্জাতিক যে বিভেদগুলো আছে, আন্তর্জাতিক যে সংকটগুলো আছে, যেগুলোতে মানচিত্র খুব জরুরি, সেই জায়গাগুলোতে আমরা প্রয়োজনীয় মানচিত্র সংযোজন করি। যেমন রাশিয়া ইউক্রেন সংকট যদি আমরা পড়াতে যাই, তাহলে রাশিয়া ইউক্রেন সংকটে এই যে ইউক্রেনের মানচিত্র আমরা দেখাই, এবং দোনেৎস্ক আর লুহানস্ক যে অঞ্চলটা আছে, ডনবাস রিজিয়ন যেটাকে বলে, এই ডনবাস রিজিয়ন আলাদা করা হয়। এখানে ক্রাইমিয়া যেটা, সেটা দেখানো হয়। খেরসন যে এলাকাটা, হ্যাঁ, বর্তমানে রাশিয়ার দখলে আছে, সেটা দেখানো হয়। এবং একই সাথে এই যে কৃষ্ণ সাগর, কেন ক্রিমিয়া
এই যে কৃষ্ণ সাগরের পাড়ে, হ্যাঁ, তারপরে কার্চ প্রণালী, মোট কথা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখিয়ে আমরা কি করি, এই বিভিন্ন সংকট বা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিরোধের বিষয়গুলো আছে এগুলো চিহ্নিত করি। এখানে নাগার্নো কারাবাখসে আমরা পড়াবো। নাগার্নো কারাবাখ হচ্ছে একটা ছিটমহল। আমরা তখন আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগার্নো কারাবাখের অবস্থানটা আসলে কোন জায়গায় এক্স্যাক্টলি সেটা কিন্তু সুন্দর করে দেখায়। এই যে এটা হচ্ছে নাগার্নো কারাবাখ, যেটা আজারবাইজানের মধ্যে, কিন্তু এটা আর্মেনিয়ার ছিটমহল এবং বর্তমানে এটা আজারবাইজান কি করছে, নিজেরাই ভোগ দখল করছে এই নাগার্নো কারাবাখ ছিটমহলটা। তার মানে বর্তমানে এটা আজারবাইজানের দখলে আছে। এটার মধ্যস্থতা করেছে কে? তুরস্ক এটার মধ্যস্থতা করেছে, তুরস্ক এবং রাশিয়া মূলত। হ্যাঁ, রাশিয়া হচ্ছে আর্মেনিয়ার পক্ষে, তুরস্ক আজারবাইজানের পক্ষে মধ্যস্থতা করেছে। তাহলে এই যে আমরা কিন্তু এভাবে কি করি, আমাদের মানচিত্রের ব্যবহার করে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, 9 লাইনটা আমরা মানচিত্রে কিভাবে দেখাই, এই যে পুরো 9 লাইনের মানচিত্রটা নিয়ে আসি। চায়না তার যে কল্পিত রেখা এই দক্ষিণ চীন সাগরকে ঘিরে করেছে, এটাকেই তো আমরা 9 লাইন বলি। 9টা নীল রঙের ডট বা ড্যাশ সাইন, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা লাইন দিয়ে দক্ষিণ চীন সাগর, এই পুরোটা হচ্ছে কি দক্ষিণ চীন সাগর, এই দক্ষিণ চীন সাগরের প্রায় 90% কি করেছে, চায়না নিজের দখলে নিয়ে চলে এসেছে এই 9 লাইনের মাধ্যমে। এবং এইখানে এই যে স্প্রাটলি দ্বীপ আছে, হ্যাঁ, প্যারাসেল দ্বীপ আছে, তারপর স্কারবোরো শোল আছে, হ্যাঁ, এই ব্রুনাই, ফিলিপাইন, তারপরে হচ্ছে যে মালয়েশিয়া, হ্যাঁ, ভিয়েতনাম, এরা প্রত্যেকেই কিন্তু এই 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 মানে মানে দক্ষিণ চীন সাগর নিয়ে কিন্তু চীনের সাথে সমস্যা আছে, কিন্তু চীন কাউকে থোড়াই কেয়ার করে। তাহলে এইভাবে আমরা মানচিত্র দিয়ে প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে বুঝলে আমাদের মাথার ভেতরে গেঁথে যাবে, নিজেদের মনে রাখার উপযোগী একটা নকশা তৈরি হবে, আমরা কিন্তু এভাবেই মূল বিষয়গুলোকে দেখিয়ে দিয়ে থাকি। তাহলে আবার যখন এই যে ভারত এবং মানে চীনের মধ্যে সমস্যা বা ভারত এবং নেপালের মধ্যে যে সমস্যা আমরা জানি, কালাপানি লিপুলেখার লিম্পিয়াধুরা নিয়ে, এই যে কালাপানি লিপুলেখার লিম্পিয়াধুরা নিয়ে যে ভারত এবং নেপালের মধ্যে যে বিরোধ, সেই বিরোধে এই যে চীন কিন্তু কি করছে, নেপালের পক্ষ নিয়েছে। এবং ভারত যখন চীন নেপালকে নানাভাবে আটকাতে চাচ্ছে, তখন চীন করছে কি, নেপালের এই দিক দিয়ে একটা গেট ওপেন করছে, গেট যেটার নাম হচ্ছে টাটোপানি রসুইগাড়ি গেট, তাই না? তাহলে ইন্ডিয়া এবং নেপালের মধ্যেই সংঘর্ষে বা ইন্ডিয়া নেপালের মধ্যেই বিরোধে, নেপাল তো যে গন্ডক নদীর পানি দেওয়া বন্ধ করে দিয়েছে, এই বিরোধে চীন কিন্তু কার পাশে, নেপালের পাশে একদম স্থায়ীভাবে আছে। তাহলে এই যে প্রত্যেকটা দেশের সাথে দেশের বিরোধ, সেই বিরোধে এই মানচিত্রের কি ভূমিকা, মানচিত্র দেখলেই তো আমাদের বিষয়গুলো মনে থাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ পড়ানোর ক্ষেত্রে তাই আমরা উপযুক্ত জায়গায় উপযুক্ত ছবি, কিছু কিছু জায়গায় সংক্ষিপ্তকরণ, মানে সংক্ষিপ্তভাবে কিভাবে মনে রাখা যায়, বেশি তথ্য মনে রাখা যায় খুব সংক্ষেপে, এবং একই সাথে আমরা দেখিয়ে দিই মানচিত্রের মাধ্যমে। আন্তর্জাতিক প্রসঙ্গ এইভাবে আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বছর খুব সহজে করায়ত্ত করে। আশা করি এবছর তোমরা যারা ভর্তি হচ্ছ তোমাদেরকেও আমরা একইভাবে আন্তর্জাতিক প্রসঙ্গ পড়াবো, এবং ক্লাসে সে আন্তর্জাতিক প্রসঙ্গ পড়ানো শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমরা খুব দ্রুত আমাদের কোর্সগুলোতে এনরোল করে ফেলো, এবং আশা করা যায় যে তোমাদের সাথে কোর্সের নিয়মিত ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য আমরা আমাদের স্লাইডগুলো সাজিয়ে নিয়ে, নতুন আঙ্গিকে সাজিয়ে নিয়ে অপেক্ষা করছি। তোমাদের সাথে ইনশাল্লাহ খুব দ্রুত ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।